অর্থাৎ আসিফ মাহমুদের কাছে ক্ষমতা আছে আর বিএনপির কাছে জনতা আছে। মানে সরকারের সকল বিষয়কে আসলে এনসিপি সেভ করার চেষ্টা করছে। ইশরাক হোসেন বনাম আসিফ মাহমুদ, আসলে বিষয়টা এরকম না হয়ে অনেকটা বিএনপি বনাম সরকার, বিএনপি বনাম এনসিপি হয়ে গেছে। কারণ আমি বিশ্বাস করি এই সরকার আর এনসিপি একই বস্তু, একই বিষয়। এই সরকারের সাথে এনসিপির কোনো পার্থক্য নেই। এবং এই বিষয়টা নিয়ে যেটা হয়েছে যে ইশরাক এবং আসিফের ইস্যুতে অনেকেই অনেকভাবে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করছেন, অনেকেই অনেক কথা বলছেন। আসিফ মাহমুদের চোখের পাশে কেটে যাওয়ার একটা ছবি দিয়ে অনেকেই সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছেন, যেটা জুলাই আন্দোলনের ছবি। বাট এই ধরনের অজস্র ছবি বিগত 16 বছরে ইশরাক হোসেন এবং ওই জায়গায় যারা আন্দোলন করছেন তাদের অজস্র ছবি আছে। সো এই এই যে একটা গেম খেলাটা, মানে ক্রেডিট গেম, এই গেম থেকে আমাদের সরে আসা উচিত। তবে এই আন্দোলন এবং জনাব ইশরাক হোসেনকে মেয়র পদে বসতে না দেওয়ার মাধ্যমে কয়েকটা বিষয়ে খুব স্পষ্ট হয়েছে, সেই বিষয়গুলো আমি বলতে চাই। প্রথমত স্পষ্ট হয়েছে যে জনাব আসিফ মাহমুদ যতই বোঝানোর চেষ্টা করুন যে তিনি প্রশাসক নিয়োগ দেন না, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের হ্যান ত্যান অনেক কিছু, জনাব আসিফ মাহমুদই এই প্রশাসক নিয়োগ দিয়েছেন। দুইজন যে প্রশাসক, উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, এটা আসিফ মাহমুদের একদম ব্যক্তিগত এজেন্ডা বলেই প্রমাণিত হয়েছে। এবং নাম্বার 2 যেটা প্রমাণিত হয়েছে, আসিফ মাহমুদ বলেছেন যে বিএনপি গায়ের জোর দেখানোর চেষ্টা করছে। গা মানে শরীর আর শরীর মানে মানুষ, অর্থাৎ বিএনপি মানুষের জোর দেখানোর চেষ্টা করছেন, ক্ষমতার জোর কিন্তু বলেন নাই। কারণ বিএনপির হাতে ক্ষমতা নাই, ক্ষমতা আসিফ মাহমুদের আছে। অর্থাৎ আসিফ মাহমুদের কাছে ক্ষমতা আছে আর বিএনপির কাছে জনতা আছে, এটা আসিফ মাহমুদের কথা দ্বারাই স্পষ্ট হয়। এরপরে আরেকটা বিষয় স্পষ্ট হয় যে ঢাকায় এই যে সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনের উপরেই নজর কেন, এই জায়গাতেই প্রশাসক বসানো হচ্ছে কেন? দেশের অনেক সিটি কর্পোরেশন আছে, অনেক জায়গায় চেয়ারম্যান, মেম্বার, মেয়র অনেক কিছুই আছে। এই সমস্ত বাদ দিয়ে এই 2 জায়গায় প্রশাসক বসানোর টার্গেট, এটা এনসিপির একটা রাজনৈতিক এজেন্ডা। কারণ এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন, আমার বোঝা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে তারা অধিকাংশই ঢাকা থেকে নির্বাচন করবেন, মানে জাতীয় সংসদ নির্বাচন তারা ঢাকা থেকে করবেন। সেই জন্য তারা এই 2 সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ প্রদানের মাধ্যমে সিটি কর্পোরেশনের এলাকাগুলো, অর্থাৎ 2 ঢাকাকে যদি আয়ত্তে নেওয়া যায়, কবলে মানে নিজেদের কবলে নেওয়া যায়, তো সেক্ষেত্রে অনেকটাই তাদের রাজনৈতিক সহযোগিতা হয়। এরপরে আরেকটা জিনিস খুব স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে এই সরকার এখন পর্যন্ত আসলে নিরপেক্ষ হয়ে ওঠে নাই। এই সরকার এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার মতো যোগ্য হয়ে ওঠে নাই। আর একটা বিষয় আমি খুব মোর স্পেসিফিকভাবে বললে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং যারা মাহফুজ আলম, এই 2 জন ব্যক্তি যদি সরকারে থাকেন, তাহলে এই 2 জন সরকারে থাকা অবস্থায় বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি এই ঠিক ইশরাক হোসেনের ঘটনার মতোই বিএনপি বিভিন্ন জায়গায় অনেক বাধা প্রতিবন্ধকতার শিকার হবে এবং এনসিপি সুবিধা পাবে, এটা বোঝাই যাচ্ছে। সো এই ছিল একটা পোরশন। আর একটা পোরশন হচ্ছে আজকে যে ঘটনাটা ঘটেছে, বিএনপি 2টি আন্দোলন করছে। একটি হচ্ছে বিএনপির ঢাকাবাসীরা, সাধারণ ঢাকাবাসী, তারা আন্দোলন করছে জনাব ইশরাক হোসেনকে মেয়র পদে
আসীন করার জন্য আন্দোলন করছে। আর একটা আন্দোলন চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, যে স্যার এ.এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর হত্যার বিচারের দাবিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে যে ছাত্রদল আন্দোলন করছে, এই দুইটি আন্দোলনই তাদের আসলে তাদের জায়গা থেকে তারা করছে এবং দুইটি আন্দোলনই খুব জোরালোভাবে সুচারুভাবে আন্দোলনটি হচ্ছে এবং ঢাকায় ইতিমধ্যেই এটা খুব ভালোই প্রভাব ফেলেছে। তো এই যে আন্দোলনকে বা আন্দোলনের যে মোটিভটা, এই বিষয়টাকে ডাইভার্সিফাইড বা ডিসেন্ট্রালাইজ করার জন্য, মানে সরকারকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য সরকারের সাথেই আন্দোলন গেম শুরু করেছে এনসিপি। অর্থাৎ এই নির্বাচন কমিশন নাকি দলীয়, এই নির্বাচন কমিশনের বাতিল চেয়ে এবং তারা স্থানীয় সরকার নির্বাচন চেয়ে এই বিষয়টি তারা নিয়ে তারা নির্বাচন কমিশন ঘেরাও করেছে। এর আগেও আমরা দেখেছি করিডোর দেওয়া বা সীমান্ত দিয়ে পুশিন এবং বন্দর দিয়ে দেওয়া, এবং যখন নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে, তখন কিন্তু এনসিপির একটি নাটক অভিনীত হয় এবং সেই নাটকের চাল কিন্তু সরকারি চালে আগের রাষ্ট্রপতি, বিগত রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বা দেশ থেকে বের করে দেওয়া হয় এবং সেটার ফলশ্রুতিতে এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের একটা দাবি তোলে। সেই দাবি মোটামুটি কিছুটা, মানে অনেকটাই সরকার মেনেও নেয় এবং এটা দিয়ে কিন্তু সরকারই মোটামুটি লাভবান হয়। সো এই যে এনসিপি যে আসলে কিংস পার্টি, এটা কিন্তু আরো স্পষ্টতভাবে প্রতীয়মান হচ্ছে এই ঘটনাগুলোর মাধ্যমে। এবং আমি খুব স্পষ্টভাবে দেখছি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে কিছু হলে সেটাকে সরকার করুক বা না করুক, এনসিপি সেটাকে কাউন্টার দিচ্ছে। বন্দর ভিন্ন দেশের মানুষের কাছে দিয়ে দেওয়া উচিত, সেটা নিয়েও এনসিপি কাউন্টার দিচ্ছে, বা এনসিপি এটা এই ন্যারেটিভটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে যে বন্দর দেওয়াই যেতে পারে। এবং মানে সরকারের সকল বিষয়কে আসলে এনসিপি সেফ করার চেষ্টা করছে, এনসিপি ডিফেন্স করার চেষ্টা করছে, এনসিপি সেটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে। সো এনসিপি এই সরকারেরই লোক, খুব স্পষ্টভাবেই প্রতীয়মান হয়। তারপরেও সরকার, পুরো সরকার বিএনপির হয়ে কাজ করছে, এরকম একটা অভিযোগ তুলেছিল এনসিপি। সেই অভিযোগ এখনো বহাল আছে কিনা জানি না। তারা আবার এখন বলছে যে 3 জন বিএনপি পন্থী উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই পদত্যাগ করার খেলা যদি এভাবেই শুরু হয়, তাহলে আমার মনে হয় যে বিএনপির পক্ষ থেকে এই আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবিটাও খুব জোরালোভাবে, সোচ্চারভাবে তুলে ফেলা উচিত। কারণ এই দুইজন এরা মানে মুখে সরকার, বুকে এনসিপি ধারণ করেই সরকারে বসে আছে। যেমনটা নাহিদ ইসলাম জাতির সাথে প্রতারণা করেছেন, কারণ তিনি ঘুম থেকে উঠেই সিদ্ধান্ত নেননি যে আমি আজকে এনসিপিতে যোগ দেব। তিনি লালন করেছেন, একদম এনসিপি বুকে লালন করে সরকার পালন করেছেন। তথ্য উপদেষ্টার মতো একটা সেন্সিটিভ জায়গায় কাজ করেছেন, জনগণের তথ্য নিয়ে অনেক কিছুই করে আসলে এনসিপির জন্য তিনি চলে গেছেন। সো এই ধরনের ফাতরামো আমরা আর দেখতে চাই না। আমি মনে করি যে অবিলম্বে এই আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এই দুইজনের পদত্যাগ করা উচিত এবং আমাদের পক্ষ থেকে সেই দাবিটা খুব সুচারুভাবে, জোরালোভাবে তোলা উচিত।